শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মাতৃভাষা দিবসে বাংলাদেশে আজকে মাতৃভাষা দিবস। আমাদের আমেরিকাতে, আমি আমেরিকার কানেকটিকাট অঙ্গরাজ্য ব্রিজফুট ফেয়ারফিল্ড কাউন্টি, আমার ব্রাহ্মণবাড়িয়া টু USA.com এর আমি আরিফুর রহমান আরিফ, সম্পাদক ও প্রকাশক। আমার অফিস থেকে আমি আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃত এই মাতৃভাষা দিবস, আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি বাংলাদেশের সকল ভাই বোন, দল মত, ধর্ম বর্ণ নির্বিশেষে এবং প্রবাসে সকল বাংলাদেশি বাঙালি ভাই ও বোনদের প্রতি, আমার সকল রিমিটেজ যোদ্ধাদের প্রতি, প্রবাসী যোদ্ধা এবং রিমিটেজ যোদ্ধা হিসেবে যারা আজকে প্রবাসী থেকে, সকল প্রবাসী সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা বাংলাদেশের রিমিটেজ যোদ্ধা হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত একজন দেশপ্রেমিক মানুষ এবং প্রবাসীর বিভিন্ন দেশে যারা অবস্থান করে নিজের রক্তকে পানি করে পরিবার, সমাজ, রাষ্ট্রকে যে রেমিটেন্স পাঠাচ্ছেন, সেই রেমিটেন্স দিয়ে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র আজকে রাষ্ট্রের চালিকা শক্তি চলছে। এই রেমিটেন্স যোদ্ধার মধ্যে দিয়ে বর্তমান বাংলাদেশে রেমিটেন্স যোদ্ধাই একমাত্র বাংলাদেশের চালিকা শক্তি, মেরুদণ্ড বাংলাদেশের। আমরা তাদের প্রতি সশ্রদ্ধ সালাম আজকের এই দিনে নিবেদন করছি। আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই পাকিস্তান কর্তৃক আমাদের দেশের মাতৃভাষার উপর যে উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছিল, সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য, সেই প্রতিবাদে বাংলাদেশের বিশ্বের অক্সফোর্ড ইউনিভার্সিটি নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ভাইয়েরা সেই মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিচঢালা রাজপথে আন্দোলন সংগ্রাম, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, মাতৃগর্ভ থেকে জন্ম নেওয়া মায়ের ভাষাকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে যারা নিজের জীবন দিয়ে, বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলা ভাষাকে আমাদের দেশে প্রতিষ্ঠা করেছেন, সেই সালাম, রফিক, বরকত, শফিক, শফিউর, আরো নাম না জানা অনেক বীর শহীদ ভাইদের প্রতি আজকের এই দিনে আমি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি তাদের প্রতি, এবং তাদের আত্মার শান্তি এবং তাদের যেন মহান আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে, তার জন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছি। পাশাপাশি দেশের সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, মিডিয়া ব্যক্তিত্ব, বিভিন্ন নিউজ পেপারের সম্পাদক ও প্রতিষ্ঠাতা, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যারা আছেন তাদের প্রতি, এবং সকল পোর্টাল, অনলাইন পত্রিকার যারা সম্পাদক ও প্রকাশক এবং এই সংবাদপত্রের সাথে যারা সম্পৃক্ত থেকে সত্য এবং ন্যায়ের পক্ষে সাহসিক ভূমিকা রেখে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য দেশ এবং প্রবাসের সকল মিডিয়া ব্যক্তিদেরকে জানাই আজকের এই দিনে আবার আমরা অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই তাদের প্রতি। তাদের দ্বারা সমাজ, রাষ্ট্র, বিশ্ব মানবতার কল্যাণে সত্য প্রকাশে বদ্ধপরিকর সেই সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়া ভাইদেরকে এবং সাংবাদিক ভাইরা এবং সম্পাদক ও প্রকাশক
এবং সংশ্লিষ্ট সকলকে আজকের এই দিনে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ব্রাহ্মণবাড়িয়া2USA.com এর সম্পাদক ও প্রকাশক হিসাবে আমি আরিফুর রহমান আরিফ সকলের প্রতি সশ্রদ্ধ সালাম এবং তাদের প্রতি ভালোবাসা আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনিময় করছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকে আমি এই অনেকদিন পরে আমার ব্যক্তিগত লাইভে এসেছি, কারণ লাইভে আসার উদ্দেশ্য আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিবস। এই আজকের এই দিবসে বাংলাদেশের 1952 সালের এই ভাষা আন্দোলন, এই মায়ের ভাষা প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে এই ভাষাকে প্রতিষ্ঠিত করেছে। সেটা মায়ের ভাষা, যে মায়ের গর্ভে আমরা জন্মগ্রহণ করেছি, সেই ভাষাকে আমরা জন্মগতভাবে পেয়েছি, সেই ভাষাকে আমরা প্রতিষ্ঠা করেছি। সেটা আমাদের ন্যায্য দাবি, সেই দাবি আমরা প্রতিষ্ঠা করতে যারা করেছে তাদের প্রতি শ্রদ্ধা। এবং আজকে সেই ভাষা পৃথিবীর সকল দেশ স্বীকৃতি দিয়েছে, তাই আমরা সেই আজকের এই ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছি। আমরা পৃথিবীর সকল দেশে সেই আন্তর্জাতিক মাতৃভাষা আমরা প্রবাসী থেকে আমরা শ্রদ্ধা এবং সম্মানের সাথে আমাদের দেশের ভাষাকে আমরা প্রতিষ্ঠিত করছি। তার জন্য আমরা মহান সৃষ্টিকর্তার প্রতিও শুকরিয়া আদায় করছি এবং আমরা আমাদের এই ভাষাকে আজকের এই দিনে আমার সকলের প্রতি, আমার দেশবাসীর প্রতি বিনীত অনুরোধ আমার, আজকে আমরা হিংসা বিদ্বেষ প্রতিহিংসায় আমরা সকলে আজকে একাকার হয়ে গেছি। আমরা আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আমরা জানতাম যে আমাদের প্রতিদিনই ঘুম থেকে উঠে আমাদের নিত্যদিনের কাজ হলো কিভাবে আমি একজন ভালো মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করব, আমি কিভাবে আমার পরিবারের কল্যাণ কামনা করব, আমি কিভাবে আমার এলাকার কল্যাণ কামনা করব, আমার পাড়া প্রতিবেশী, আমার মহল্লা, আমার গ্রাম, আমার ওয়ার্ড, আমার ইউনিয়ন, আমার উপজেলা, আমার জেলা, আমার বিভাগ, আমার দেশ এবং আন্তর্জাতিক মহলে আমাদের কিভাবে আমরা নিজেকে একজন মানবিক কল্যাণমূলক, একজন দেশপ্রেমিক এবং বিশ্ব কল্যাণকামী একজন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব, সেটাই ছিল আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আর আজ আমরা কি দেখতে পাই? আজ আমরা রাজনৈতিক বলেন, সামাজিক বলেন, প্রত্যেকটা সেক্টরে আমরা হিংসা প্রতিহিংসা নিয়ে ব্যস্ত। আমরা ঘুম থেকে উঠেই আমাদের ব্রেনে এমন একটা জিনিস আমরা ক্যাচ করে যে আমি আজকে আরেকজন ভালো ব্যক্তিকে কিভাবে ফাঁসাবো, একজন ভালো দেশপ্রেমিক মানুষকে কিভাবে তার যে সুনাম কিভাবে আমি নষ্ট করব, তাকে কিভাবে অপবাদ দেওয়া যায়, তার বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করা যায়, একজন ভালো ব্যক্তিকে কিভাবে টেনে খিস্ত্রে নিচে নামানো যায়, এই নিয়ে আমরা আজকে ব্যস্ত। আমি কিন্তু এটা আমার অবজারভেশনে আমি বলছি, আমি কোনো ব্যক্তি, আজকে আমি একজন ব্রাহ্মণবাড়িয়া2USA.com একটা প্লুরাল নিউজ অনলাইন পত্রিকা, এই পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসাবে বলছি আমি আরিফুর রহমান আরিফ। আমি ছোট্ট একটা মানুষ, আমি গ্রাম থেকে উঠে আসা একজন মানুষ, সাধারণ পরিবার থেকে জন্মগ্রহণ করে শহর বন্দর সবকিছু পার করে আজকে আমি আমেরিকা কানেকটিকাটের অঙ্গরাজ্য বিসপুর থেকে বলছি। কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি এমন কোনো পিএইচডি করা নয়, আমি এমন কোনো উচ্চ শিক্ষায় শিক্ষিত নয়, আমি একজন সুশিক্ষায় শিক্ষিত, আমি একজন সচেতন নাগরিক, আমি বাংলাদেশের একজন ভাই বোন একজন নাগরিক হিসাবে আজকে আমি আমেরিকারও আমি একজন নাগরিক হিসাবে আমি বলছি। আমি একজন বলবো যে বাংলাদেশ জাতিসংঘের অন্তর্ভুক্ত, আমেরিকাও জাতিসংঘের অন্তর্ভুক্ত। জাতিসংঘের অন্তর্ভুক্ত হিসাবে আমিও নিজেকে আমি একজন জাতিসংঘের একজন সদস্য মনে করি, যে আমি বিশ্ব মানবতা কল্যাণে আমি বিশ্বের সকল নেতারাই জাতিসংঘকে একটা ইউনাইটেড নেশন হিসাবে যেটাকে চিহ্নিত করে সারা বিশ্ব মানবতার কল্যাণে এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে। যে কোনো দেশ আরেক দেশের উপর যেন কোনো ধরনের বল প্রয়োগ না করতে পারে, অন্যায় অবিচার যেন সৃষ্টি না হয়, তার জন্য সেই ইউনাইটেড নেশন থেকে আমরা বিশ্ব মানবতার কল্যাণে সকল এক দেশ আরেক দেশকে সহযোগিতা করি। এক দেশ আরেক দেশের উপর কোনো ধরনের পেশি শক্তি, ক্ষমতা, অন্যায় অবিচার, জুলুম, চূষণ, নির্যাতন, নিপীড়ন করতে যেন না পারে, তার জন্য আমরা সেটার অন্তর্ভুক্ত হয়েছি বিশ্বের এই ইউনাইটেড নেশন। এবং আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশক্তিমান এবং সর্বদিক দিয়ে মানবিক কল্যাণমূলক এবং দেশপ্রেম একটা রাষ্ট্র আমরা বলবো ইউএসএ, আমেরিকা যেভাবেই আপনারা উপস্থাপন করেন না কেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে, আমরা যেহেতু আমি অন্ততপক্ষে আজকে 7 বছর যাবত এখানে বসবাস করছি,
আমি আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমি ছোট্ট মানুষ, আমার পরিসরে আমি ক্ষুদ্র অবস্থান থেকে আমি যাদের সাথে আমার বিচরণ, যাদের সাথে আমার পারিবারিক রাজনৈতিক বা আমেরিকার কানেকটিকাট অঙ্গরাজ্যের সাথে যারা এখানে বসবাস করছেন, আমাদের ব্রিসপুট অথবা আমাদের এই কানেকটিকাট স্টেটের বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন আমরা সামাজিকভাবে, আমরা যেহেতু সামাজিক লোক, আমরা ছাত্র নেতা ছিলাম, সাবেক ছাত্র নেতা হিসাবে আমরা মানুষের সাথে সম্পৃক্ত ছিলাম, মানুষের কল্যাণের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম। সেই হিসাবে আমরা এখানেও চেষ্টা করি মানুষের সামাজিক, রাজনীতিক এবং মানুষের কল্যাণের সাথে আমরা সম্পৃক্ত থাকতে চেষ্টা করি আমাদের কাজের ফাঁকে ফাঁকে। যেহেতু আমরা কাজ এই আমাদের একমাত্র পরিবার পরিজন নিয়ে চলার একমাত্র ইনকামের রাস্তা বা আমাদের মাধ্যম হলো চাকরি। আমরা চাকরির ফাঁকেও আমরা এই সময়টুকু আমরা সোশ্যাল মিডিয়া, সামাজিক কর্মকাণ্ডের সাথে নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করি। তো আমাদের মধ্যে যে হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা, এইগুলা থেকে আমরা বেরিয়ে আসি। আর আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য আজকে আমি যেটা বলবো, যে আমরা আমেরিকাতে বসবাস করি, বিভিন্ন দেশের মানুষের সাথে আমরা এখানে পৃথিবীর সকল দেশের মানুষ আমেরিকা বসবাস করি। আমেরিকার সরকার বা আমেরিকার সিস্টেম যেটা সকল দেশের মানুষেরই কল্যাণ কামনা করে। এখানে মানুষ ফ্রিডম, স্বাধীনভাবে আমেরিকাতে মানুষ চলতে পারে, তার ধর্ম আমরা স্বাধীনভাবে এখানে আমরা আমাদের ধর্ম পরিচালনা করছি। আমরা আমাদের যার স্বাধীন মতে যার ধর্ম, আমরা মসজিদে যাই, আমাদের আল্লাহকে ডাকছি, আমাদের আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করছি। আমাদের এখানে কোনো বাধা বিবৃতি আমি দেখি নাই। যারা দূর থেকে বলছেন, বিভিন্ন দেশ থেকে বলছেন, এইগুলা ভুল তথ্য দেন, আমরা এই দিক থেকে বেরিয়ে আসতে বলবো। আমরা এখানে স্বাধীনভাবে যার ধর্ম, মুসলমানের ধর্ম, হিন্দুরা ধর্ম, খ্রিস্টানদের ধর্ম স্বাধীনভাবে পরিচালনা করছে, কোনো বাধা বিপ্রতি নেই। বরঞ্চ সরকার আমাদের ধর্ম পরিচালনা করতে গিয়ে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে। আমরা যেমন ব্রিসপুটে আমরা বলবো যে দুটো আমাদের মসজিদ আছে, মসজিদ নূর এবং বিআইসিসি। আমরা মসজিদের লোকরা মসজিদে নামাজ পড়লে আমাদেরকে তারা সব দিক দিয়ে সহযোগিতা করে। বা আমরা সিসাক পার্কে যদি আমরা সবাই সম্মিলিতভাবে সকল কমিউনিটির মানুষ একসাথে, বিশ্ব সকল মুসলমানরা আমরা যদি ব্রিসপুট সিসাক পার্কে যদি আমরা সবাই সমাবেত হয়ে প্রায় 2,500-3,000 লোকের সমাগম হয়, আমরা এখানে নামাজ পড়ি, আমরা ঈদের নামাজ জামাত করি, নারী পুরুষ সব, বাচ্চা পরিবার সবাইকে নিয়ে আমাদেরকে সেখানে পুলিশ প্রোডাকশন, আমাদের সার্বিক সহযোগিতা করছে গভর্নমেন্ট আমাদেরকে হেল্প করছে। আমরা সহযোগিতা নিয়ে সুন্দরভাবে আমরা আমাদের ইসলামিক কার্যক্রমগুলো নামাজ শেষ করে আমরা আবার যার বাসায় ফিরে আসছি নিরাপত্তা নিয়ে। তো আমরা বলবো দেশে, বহির্বিশ্বে এমন কিছু সৃষ্টি হোক মানুষ, যে মানবতার কল্যাণে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে আমরা সকলে মানুষ, আমরা একে অপরের প্রতি সহনশীল হই, আমরা একে অপরের কল্যাণে কাজ করি, আমরা মানবতার কল্যাণে কাজ করি, বিশ্ব মানবতার কল্যাণে কাজ করি। আমরা একে অপরের প্রতি হিংসা বশবর্তী না হয়ে আমরা একে অপরের প্রতি আমরা একে অপরের প্রতি সহযোগী মনোভাব সৃষ্টি করি, কল্যাণের মনোভাব সৃষ্টি করি, সহযোগিতা করি। যে আমি নিজেকে প্রতিষ্ঠিত করা, আমি বড় মন্ত্রী, আমি প্রধানমন্ত্রী, আমি রাষ্ট্রপতি, আমি বড় দেশের লোক, আমি বড় প্রতিষ্ঠানের লোক, আমি নিজেকে নিজে এস্টাবলিশ করা বা আমাকে মর্যাদা দিতে হবে সর্বক্ষেত্রে, আমাকে সবাই বলতে হবে, আমাকে বলে সবকিছু করতে হবে। আমাদের যে অহংকার, অহমিকা, আমাদের দাম্ভিকতা, এগুলা থেকে আমরা বেরিয়ে আসি। আমরা সমাজ, রাষ্ট্রের কল্যাণে আমরা নিজেকে একজন মানবিক মানুষ হিসাবে নিজেকে পরিচিত করি। এটা আজকের আমার এই লাইভে আসা। আজকে আমার ছোট্ট মানুষ, আমি জানি না, আমি কথা বলতে গিয়ে আমার ভাষাগতভাবে ভুল হতে পারে। বাংলা ভাষা খুব গুছালো এবং শুদ্ধভাবে বলতে গেলেও আমরা বাংলা ভাষাটা 100% শুদ্ধ করে বলতে পারি না, চেষ্টা করি বলতে। আর আমরা যেহেতু আমেরিকা থাকি, আমরা জানি যে আমরা সবাই, আমরা বলি যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক করলে শোনা হয় না, আমরা যেন প্রকৃত শোনা হয়, হাঁটি শোনা হতে পারি। আমরা যেন নিজেকে সাজসজ্জা বা আমাদের কাছের মতো যেন আমরা চকচক না করি। আমরা প্রকৃত রিয়েল গোল্ড হই, রিয়েল মানুষ হই, রিয়েল মানবিক কল্যাণের একজন নেতৃত্ব হয়। আমরা সোশ্যাল ওয়ার্কার সত্যিকারতে হয়, মানুষের কল্যাণে 100% নিজেকে নিয়োজিত করি। আমরা যেন কোনো দেখানো বা নিজেকে প্রতিষ্ঠা করার জন্য নিজেকে দেখানো কোনো মনোভাব সৃষ্টি না করি। আমরা যারা অর্থশীল আছি, সম্পদশালী ব্যক্তি আছে, আমাদের সম্পদ যেন আমাদের সমাজের, আমাদের পরিবার, আমাদের পাড়া মহল্লা, আমাদের ইউনিয়ন, আমাদের ওয়ার্ড, আমাদের উপজেলা, জেলা,
বিভাগ এবং রাষ্ট্রে এবং বিশ্ব মানবতার কল্যাণে যারা বিশ্ব ধনী মানুষ আছেন, রিচম্যান আছেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের যারা প্রতিষ্ঠাতা আছেন, যারা সম্পদের মালিক আছেন, তাদের দ্বারা যেন যাদের অবস্থান থেকে বিশ্ব মানবতা আদায় করে বা নামাজের মধ্যে দিয়েও আমি সমাজের কল্যাণ করব, আমি সঠিক মেসেজটা আমাদের মসজিদে বসে দিব, গির্জায় বসে দেব, মন্দিরে বসে দেব। সবাই যদি আমরা মানবতার কল্যাণে, বিশ্ব মানবতার কল্যাণে আমরা মানুষকে স্রষ্টার সৃষ্টিকে সেবিতে পারিলে আমি হব ধন্য। আমি যেন আল্লাহর দেওয়া সব আইন, স্রষ্টার দেওয়া সকল আইন কানুন যদি আমরা মেনে চলি, তাহলে মানসিকতা এমন এক পর্যায়ে আমরা নিয়ে গেছি, আমরা এখন ভালো কথা বললেই আমাদের কাছে এটার জন্য একটা বড় একটা বিস্ফোরণ হয়ে দাঁড়ায়। কেউ একটা ভালো একটা সমাজের কল্যাণের কথা বললেই এটার জন্য শুনতে ব্রেনে এমন কোন সাইকোলজিক্যাল জিনিস আসছে আমরা, যে একটা ভালো জিনিস একজন বলতে গেলে, ভালো একটা কাজ করতে গেলে, সমাজে রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, অর্থনীতি বলেন এবং মিডিয়া ব্যক্তিত্ব বলেন, যারা ভালো কাজ করতে চায়, সমাজকে কিছু দিতে চায় নিজের সাধ্য মতে, তাকে আমরা রিসিভ করি না। তাকে বরঞ্চ এই কথা, ভালো কথা সে বললেই আমাদের মাথায় একটা কাজ করে, তাকে কিভাবে আটকাইতে হবে, তাকে কিভাবে ফাঁসাইতে হবে, তা যেন সত্য প্রতিষ্ঠা না করতে পারে, মানবিক কাজ করতে না পারে, সর্বক্ষেত্রে এমন একটা হিংসা, প্রতিহিংসার আমি একটা গন্ধ পাচ্ছি। আমি ছোট্ট মানুষ, আমি বলি যে আল্লাহ সৃষ্টি মানুষ, আমি স্রষ্টার সৃষ্টি মানুষ হিসেবে আমরা যেন মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করি। আর বিশেষ করে আজকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা আমাদের বাংলাদেশের করা কথা বিশেষ করে আমি বলছি। বাংলাদেশে আজকে আমাদের হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা এমন ভাবে ছড়িয়েছে, আমরা আমাদের সর্বক্ষেত্রে বিদেশ দেখছি, আমরা বাঙালিরা যারা আছি, আমরা কিন্তু একটা বাঙালি জাতি ছিল একটা বীরের জাতি, বাঙালি জাতি ছিল একটা সত্য প্রকাশের জাতি, পরিশ্রমের জাতি। নিজেকে এস্টাবলিশ করার জন্য বাঙালি একটা খ্যাতি অর্জন করেছিল বহির্বিশ্বে, যে বাঙালি মানুষরা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, তারা শক্তভাবে নিজের মেরুদণ্ডকে যেমন সোজা করে দাঁড়াতে পারে, তারা ফাউন্ডেশন করে, তারা শ্রম, মেধা, বুদ্ধি দিয়ে সঠিকভাবে, সৎভাবে তারা প্রতিষ্ঠিত হয়। আজকে আমরা বিভিন্ন দেশের প্রান্তরে দেখছি বাঙালিদের মধ্যে, আমাদের মধ্যে কালিমা, আমাদের মধ্যে হিংসা, সবাইকে বলবো না, কিছু সংখ্যক মানুষ এটা করি। এটার জন্য পুরো আমাদের গোত্র বা আমাদের এই বাঙালি কমিউনিটি আমরা নষ্ট হয়ে যাচ্ছি এই বিভিন্ন দেশে এবং বাংলাদেশে। আজকে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ইসলামিক দল, বিভিন্ন সামাজিক দল, বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাঙালি আছি। আমাদের মধ্যে 5% লোক মনে করেন দুষ্ট প্রকৃতির লোক, খারাপ মানুষের লোক, অহংকার, অহমিকা, এইগুলা আস্তে আস্তে পুরা সমাজে গ্রাস করে ফেলেছে। এই 5% লোক পুরা 90% লোককে আজকে আমরা গ্রাস করতে চাচ্ছি। 100% লোক গ্রাস হলে তো পৃথিবী কিয়ামত হয়ে যাবে। তো আমরা আবার এগুলোর থেকে বেরিয়ে আসি। আমাদের আল্লাহ বলছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মে বলা আছে যে আমরা কল্যাণের কথা বলি, শান্তির কথা বলি। আজকে আমরা এমন এক গজবে আল্লাহ এবং স্রষ্টার অসন্তুষ্টি আমরা এমনভাবে অর্জন করছি, সর্বক্ষেত্রে শুধু হিংসা, প্রতিহিংসা। এবং আমরা আগে প্ল্যানিং তৈরি করতাম মানব কল্যাণে, পরিবারের কল্যাণে, আমাদের এলাকার কল্যাণে, সমাজের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, বিশ্ব মানবতার কল্যাণে প্ল্যানিং তৈরি হতো। এখন প্ল্যানিং তৈরি হয় কে কারে কিভাবে ফাঁসাইবে, কে কারে কিভাবে গায়েল করতে পারবে, কে কাকে একদম মাটির নিচে পুঁতে ফেলতে পারবে, সেই ধরনের প্ল্যানিং, পরিকল্পনা, সময়, মেধা, বুদ্ধি খরচ করে আমরা সেই ধ্বংসাত্মমূলক প্ল্যানিং তৈরি করি। আমরা সকলের প্রতি আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল বিশ্ববাসী, দেশবাসী সহ বিশ্ববাসীর কাছে আমার করুণ ভাবে আমি বলছি, বিশ্ব যারা লিডারশিপ আছেন, বিশ্ব ওয়ার্ল্ড লিডারশিপ, all country and all leadership and all president request for me today, যে আজকের দিনে আমরা শপথ করি, আমরা বিশ্ব মানবতার প্রতি, যারা বিশ্ব মানবতার ডাক দিবে, বিশ্ব কল্যাণে ডাক দিবে, যুদ্ধ বন্ধের ডাক দিবে, আমরা সেই যুদ্ধ যেন বন্ধ করার জন্য স্ব অবস্থান থেকে সকলে যদি আমরা, সকল রাষ্ট্রনায়করা, বিশ্ব নেতারা যদি আমরা একসাথে হয়ে আমরা এই যুদ্ধকে বন্ধ করতে পারি মানবতার কল্যাণে, তাহলে বিশ্ব একটা শান্তির সুবাতাস বয়ে আসবে অচিরেই। আমরা সাধারণ নিম্ন আয়ের মানুষ আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এমন ভাবে বাড়ছে যেটাকে নিয়ন্ত্রণ করার শক্তি কেউ রাখছে না, নিয়ন্ত্রণ হারা হয়ে গেছে। বিভিন্ন ট্রানজিট অথবা যোগাযোগ ব্যবস্থার কারণে, যুদ্ধের কারণে, বিভিন্ন কারণে আজকে মানুষের, নিম্ন আয়ের মানুষগুলা খুব কঠিন দিন কাল আমরা পার করছি। আমরা যে জিনিসটা আগে ছিল
$5, এখন সেই জিনিস হচ্ছে $10। যে জিনিসটা বাংলাদেশে ছিল 100 টাকা সেটা হচ্ছে 500 টাকা। এবং ব্যবসায়ীদেরকে বলবো, ব্যবসায়ীরাও আপনারা যে ইনকাম করবেন, আপনারা মুনাফা অর্জন করবেন বা লাভ করবেন, লভ্যাংশ করবেন, এটা সীমিত আকারে করেন। আপনারাও মানবিক হন। প্রশাসনিক যারা নেতারা আছেন, প্রশাসনিক যারা কর্মচারী আছেন, আপনারা নিজেকে দায়িত্ববোধ নিয়ে যান। আজকে বাংলাদেশে প্রশাসন আছে বলে আমি মনে করি না। আজকে সেনাবাহিনীর প্রধান আমি শ্রদ্ধা রেখে বলছি আপনার প্রতি, বিমান বাহিনীর প্রধানের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, নৌবাহিনীর প্রধানের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টের সর্বোচ্চ কর্মকর্তা আইজিপি কে বলছি, ডিআইজি কে বলছি, এবং তাদের সাথে সম্পৃক্ত আরো বড় কর্মকর্তা আছেন প্রশাসনের মন্ত্রণালয়ের যারা সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং বিভিন্ন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, এরা যারা আছেন, উপদেষ্টা মন্ডলী যারা আছেন, আজকে আপনারা কিভাবে দেশ পরিচালনা করছেন, এটা আমি ছোট্ট মানুষ, আমার বিবেকে সারাক্ষণ পীড়া দেয় যে বাংলাদেশ কি প্রশাসন আছে? প্রশাসন থাকলে যে কোনো দল হোক না কেন, এই বাংলাদেশে যদি আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব এবং সকল বাহিনী যদি একযুগে অন্তত পক্ষে 24 আওয়ার্স কাজ করে, বাংলাদেশের একটা মানুষ, মরবে দূরের কথা, বাংলাদেশের একটা মানুষ কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, আহত হবে না, এবং মানুষ নির্দ্বিধায় তাদের জীবনযাপন করবে। ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, মানুষের ভ্যান গাড়ির ড্রাইভার স্বাধীনভাবে ভ্যান গাড়ি চালিয়ে তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারবে। একজন ছিনজিওয়ালা ড্রাইভার প্রতিদিন কাজ করে তার নিরাপদে তার বাড়িতে ফিরতে পারবে। একজন রিস্কওয়ালা প্রতিদিন তার কার্যক্রম শেষ করে সে বাড়িতে যাবে। একজন কর্মচারী অফিস শেষ করে নির্দ্বিধায় তার বাড়িতে যেন শান্তিপূর্ণভাবে তার ঘরে অবস্থান করতে পারে। সেই ধরনের নিরাপত্তা দেওয়ার জন্য তো আজকে এই প্রশাসন। এই প্রশাসনের এতগুলা লোক থাকতে আমরা দেশে কেন, কোন রাজনীতিবিদ, কোন দলের স্বার্থে আমরা করব? তুমি তো কোনো প্রশাসনিক কর্মকর্তা, আমার জানা মতে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আমি বলছি, তারা কোনো রাজনৈতিক নেতার চাকরি করে না। তারা করে বাংলাদেশের 18 কোটি মানুষের তাবেদারি করে। তারা 18 কোটি মানুষের নির্বাচিত তারা প্রশাসন। তাদেরকে বাংলাদেশের 18 কোটি মানুষের ট্যাক্সের পয়সায় তাদের বেতন ভাতা, গাড়ি বাড়ি, অফিস আদালত, এই যে শান শৌকত, এগুলা কোথায় থেকে বুক করছে? বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সায়। সাধারণ হেঁটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, সম্মানিত কৃষক, সম্মানিত শ্রমিক ভাইরা, সম্মানিত রিস্কাওয়ালা ভাইরা, সম্মানিত ভ্যান চালক ভাইরা, সম্মানিত সিএনজি ড্রাইভাররা, সম্মানিত অটো ড্রাইভার ভাইরা, সম্মানিত ট্রাক শ্রমিক ভাইরা, সম্মানিত বাস শ্রমিক ভাইরা, এদেশের সকল মানুষের সম্মানিত কর্মকর্তা কর্মচারীদের ট্যাক্সের পয়সা, আপনারা একজন কর্মকর্তা, আপনারাও ট্যাক্স দেন, আপনারাও ট্যাক্স গ্রহণ করেন, কিন্তু আপনারা কিন্তু সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা বেতন নিচ্ছেন। কিন্তু একটা রিস্কওয়ালা, একটা দিনমজুর, কিন্তু তারা কিন্তু বেতন পাচ্ছে না। তারা নিজের জীবিকা পরিশ্রম করে তাদের জীবিকা নির্বাহ করছে। তারা আপনাকে ট্যাক্স দিচ্ছে, কিন্তু সে পরিশ্রম করে ইনকাম করছে। সে কোনো মাস শেষে বেতন পায় না, দিন শেষে কোনো কাজের পরে তাকে কোনো সরকারের কোষাগার থেকে বেতন দেওয়া হয় না। এই জন্য বলছি, তারা হলো সম্মানী যারা কৃষক, শ্রমিক, প্রতিদিন শ্রম দিচ্ছে দেশের মানুষের জন্য এবং তাদের জীবিকা নির্বাহ করছে, এবং সরকারকে 1 টাকা হলে তারা ট্যাক্স দিচ্ছে। তো এই ট্যাক্সের পয়সা আপনি কিভাবে দেশের মানুষকে নিরাপত্তা না দিয়ে আপনি সেই বেতনটুকু বহন করেন? সেই বেতনটুকু আপনি নেন আমার আজকের এই দিনে, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, এই মায়ের ভাষা বাংলা, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি আজকে স্বীকৃতিপ্রাপ্ত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আপনাদের প্রতি আমার প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন, আমি ছোট্ট মানুষ, ভুল ত্রুটির ক্ষমা করবেন, আমি আপনাদেরকে প্রশ্ন করি, মহামান্য রাষ্ট্রপতি মহোদয়, মহামান্য রাষ্ট্রপতি, আপনি রাষ্ট্রের মালিক, আপনি কেন নির্দেশ দেন না আপনার প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তারা? আমি দেশের 18 কোটি মানুষের রাষ্ট্রপতি, আমার দেশের কোনো মানুষ মরতে পারবে না, আমার দেশের মানুষের জানমালের নিরাপত্তা আমি নিশ্চিত করতে চাই। সে কোন দল করে, কোন ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সকলের শান্তি কামনা করি। উপদেষ্টা আপনি মহোদয় আছেন, যে আপনাকে আমি আজকে বলবো, আমরা আপনারা খুনি বলি, যাই বলি, যতভাবে আপনাকে ব্যাখ্যা দিই না কেন, আমি আপনাকে বলবো, আপনি একজন, কিভাবে আপনি প্রধান উপদেষ্টা হয়ে আপনার উপদেষ্টারা কিভাবে আপনারা দিন যাপন করেন, আপনার প্রশাসনিক কর্মকর্তারা প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমি বিশেষ করে বলবো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং সবচেয়ে আগে হলো আমরা বলবো যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী, সচিব হলো একটা মন্ত্রণালয়ের সবচেয়ে বড় চালিকা শক্তি। এই সচিবের দ্বারাই অফিসিয়াল কাজগুলো হয়। প্রত্যেকটা মন্ত্রণালয় যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব
এবং যত মন্ত্রণালয়গুলা বাংলাদেশে আছে, আমরা যদি মন্ত্রণালয়ের সচিবরা যদি ঠিক থাকি, আপনার জেলা প্রশাসক, এসপি, 64টা জেলার এসপি এবং ডিসি, এইটাও একটা গুরুত্বপূর্ণ পোস্ট, কিন্তু এরা কিন্তু সচিবের তুলনায় এরা বড় না। সচিব মন্ত্রণালয় থেকে চিঠিগুলা ইস্যু করে আইনগতভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য সবচেয়ে বড় স্পষ্টকাতর মন্ত্রণালয় হলো মন্ত্রণালয়গুলা। এই মন্ত্রণালয়গুলো যখন চিঠি ইস্যু করে, কোন রাজনীতিবিদরা উপদেষ্টারা চিঠি ইস্যু করতে পারে না। আওয়ামী লীগ যে ক্ষমতা ছিল 15 বছর, আপনারা আওয়ামী লীগকে দুষছেন, আওয়ামী লীগ বড় বড় প্রজেক্ট, বড় বড় কিছু কাজ করছে, আবার তাদের কিছু ভুল ত্রুটি আছে আমি মনে করি। আপনারা এর জন্য আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করছেন, আবার প্রশাসনিক বলেন আর সাধারণ পাবলিকই বলেন। করার পরে আপনারা এখন কি করতেছেন? আমার প্রশ্ন, এখন আপনারা মন্ত্রণালয়গুলা কিভাবে চালাচ্ছেন, কি হচ্ছে, দেশের মানুষকে আপনাদের দেশের নাগরিক আছে কি নাই? আপনারা কেন সরকারের কোষাগার থেকে কোটি কোটি টাকা তেল পুড়ছেন, সুযোগ সুবিধা নিচ্ছেন, বেতন ভাতা নিচ্ছেন, ভাতা সবগুলো নিচ্ছেন, আরো ভাতা বৃদ্ধি করার জন্য আপনারা চাকরিজীবীরা চেষ্টা করেন। কেন চেষ্টা করেন? আপনারা কেন বাংলাদেশের গভর্নমেন্ট এবং বাংলাদেশের জনগণ আপনাকে ট্যাক্সের পয়সা দিয়ে বেতন নিতে দিবে? যে দেশে আপনি নিরাপত্তা দিতে পারেন না, নিজের নিরাপত্তা নিতে একজন আর্মি সেনাবাহিনীর প্রধান তার সেনাবাহিনীকে দিয়ে বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে পারে না, একজন বিডিআর ডিজি বাংলাদেশের নিরাপত্তা দিতে পারে না, একজন আইজিপি পুলিশি সর্বোচ্চ কর্মকর্তা আপনাদের নিজের নিরাপত্তা দিতে পারেন না। আপনারা কেন সরকারে আছেন? আপনারা কেন জনগণের সেবক হিসাবে টাকা নিচ্ছেন? আপনারা তো টাকা নিতে পারেন, আপনি রিজাইন করেন, বাড়িতে চলে যান। নতুন প্রজন্ম গুলা আজকে চাকরি নেয়, তারা আজকে ডিগ্রি পাস, এমএ পাস করে দেশে হাজার হাজার ছাত্র জনতা বসে বসে, ছাত্র জনতা আজকে উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তারা আগে দিক বিদিক হইয়া জ্বালাও পুরাও বিভিন্ন দর্শাত্মক কাজে আজকে মানুষ কি করছে, সম্পৃক্ত হচ্ছে। কেন? ছাত্ররা দেশে ডিগ্রি পাস, এমএ পাস করে ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে তারা চাকরি পাচ্ছে না, ব্যবসা পাচ্ছে না, কোনো কিছুতে তারা সুযোগ করতে পারছে না। আবার কিছু লোক চাকরি, ব্যবসা বাণিজ্য আগের থেকে আধিপত্য বিস্তার করছে, তারাও নতুন মানুষকে নতুন ভাবে ব্যবসাতে সম্পৃক্ত করছে না, ব্যবসাকে প্রসার করছে না, এবং চাকরিতেও কোনো সুযোগ সুবিধা সাধারণ মানুষগুলা পাচ্ছে না। এগুলা থেকে আমরা বেরিয়ে আসতে হবে। এই যে সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে বিলুপ্ত না ঘটবে, এই সিন্ডিকেটকে আমরা যদি মধ্যে ভাঙতে না পারবো, সেদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পারছে না, বিএনপিও পারে নাই, জাতীয় পার্টি পারে নাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও পারবে না। আমি স্পষ্ট বলি, আমরা চাই না যে আমার নেত্রী কালকায় ক্ষমতা বসুক। আমার নেত্রীকে যে শেখ হাসিনাকে আমি আওয়ামী লীগ করি সত্য, আমি আজকে এই ব্রাহ্মণবাড়িয়া .com এর সম্পাদক ও প্রকাশক হিসেবে সত্য কথা বলছি, আমি একজন ছাত্র নেতা ছিলাম, আমি আওয়ামী লীগ করি, কিন্তু আমি নিরপেক্ষ সবসময় কাজ করছি। আমি আমার বিবেকের দ্বারা সবসময় আমি এই সত্য কথা বলছি। আমার চাচা অ্যাডভোকেট লুৎফুল সাহেব ছিল আমার গ্রামের বংশের, এটা অস্বীকার করে আমি কিন্তু এই পরিচয় বেশিরভাগ দিতে চাই না, কারণ এতে আমার কোনো লাভ হয়েছিল, বরং আমার জীবনের জৈবন আমি শেষ করেছি, কোনো 10 পয়সা লাভ করছি, আর ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা বাণিজ্য সব দিক থেকে। তারপরে বলি, আমরা সবসময় সত্য কথাটা বলছি, এই জন্য আমাকে কিছু করতে পারেন। আমাদের বিভিন্ন মন্ত্রী এমপিরা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতি চালাইছে বা তারা সরকারে ছিল, তারাও অনেক ভুল ত্রুটি করে গেছে, এটা আমি বলার অপেক্ষা রাখে না, আমি বলতেছি নির্দ্বিধায়। কিন্তু আওয়ামী লীগ সরকার ভালো করছে, কিছু মন্দ করছে, মন্দ করার জন্য আজকে এত ঘটনা ঘটছে। আমাদের তো এমন ঘটনা ঘটতে পারতো না বাংলাদেশে। আজকে সাধারণ বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা, তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মীরা আছে, শুধু আওয়ামী লীগ না, বিএনপি, জাতীয় পার্টি বলেন, যত দল বলেন, এই ত্যাগী নেতাকর্মীরা, সৎ আদর্শবান নেতাকর্মীরা, সবসময় সব দলের নেতাকর্মীরা এবং সাবেক ছাত্র নেতারা যারা ছিল, তারা যুগে যুগে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু চাটুকার, কিছু অসৎ লোক রাজনীতিতে ঢুকিয়া এই সাবেক ছাত্র নেতা যারা দেশপ্রেম ছিল এদেরকে নষ্ট করছে। কিছু ব্যবসায়ী, কিছু আমলারাকে আমি বলছি, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না, আমলারা রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার কোনো দরকার নাই। ব্যবসায়ীরা রাজনীতির সাথে কোনো সম্পৃক্ত, রাজনীতির লিডারশিপ যারা সত্যিকার অর্থে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে লেখাপড়া করছে, রাষ্ট্র নিয়ে গবেষণা করছে, দেশের সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থেকে নিজেকে প্রতিষ্ঠিত করছে, তাদেরকে সামাজিক নেতৃত্ব দিলে, তারা ইউনিয়নের চেয়ারম্যান হলে, ইউনিয়নের কমিশনার হলে, মেয়র হলে, ইউনিয়নের চেয়ারম্যান হলে, উপজেলার চেয়ারম্যান হলে, এমপি হলে, জেলা পরিষদ চেয়ারম্যান হলে, তারা দেশের জন্য কিছু করবে, কারণ তারা দায়বদ্ধতা আছে, তারা সমাজের কাজ করে আসছি এই কমিউনিটিতে, যে আমি একজন জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করব, মানুষের প্রতি দায়বদ্ধতা আছে। আমরা ছাত্র নেতারা শপথ করছি দেশ ও জাতির কল্যাণে দল মত নির্বিশেষে আমরা কাজ করব, সেই শপথ ঠিক রাখতে হবে। আমি আওয়ামী লীগ করছি দিকে, আওয়ামী লীগ অন্যায় করলে আমি আওয়ামী লীগের পক্ষে করবো। বিএনপির আমি একজন ছাত্র নেতা ছিলাম, সাবেক ছাত্র দলের ছাত্র সংসদের নেতা ছিলাম, আমি কেন আমার দল বিএনপি অন্যায় করলে আমি এটা সমর্থন করবো না, তাদের প্রতিবাদ করবো। আমি আওয়ামী লীগ করবো, জাতীয় পার্টি করবো, ইসলামিক দলগুলো এইভাবে হওয়া উচিত। সকল ইসলামিক দল, সকল ছাত্র নেতারা, আজকে আমি যারা বলবো ছাত্র সংগঠন যারা করছেন, তাদের কাছে আজকের এই লাইভ থেকে আমি অনুরোধ করছি, আপনারা সবাই 100% সৎ হন, দেশপ্রেম হন। আপনারা একজন ছাত্র রাষ্ট্রের মেরুদণ্ড,
রাষ্ট্রকে সোজা করে দাঁড়ানো ফাউন্ডেশন হলো দেশের একটা রাষ্ট্রের ফাউন্ডেশন, মেইন ভিত্তি হলো ছাত্ররা। এই ছাত্র সমাজ, আপনারা বিশ্ববিদ্যালয়ের হয়ে থাকেন, কলেজের হন, আপনারা যদি হাই স্কুলের হয়ে থাকেন, আপনারা আজকে থেকে শপথ করেন যে আমরা দেশের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা দেশের একজন চালিকা শক্তি হব, আমরা সৎ এবং আদর্শের প্রতি থাকবো, আমরা কোনো দলের দাবিদাবি করব না, আমরা কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের জীবন এবং আমাদের রক্তক্ষয় করব না, আমরা দেশের মানুষের কল্যাণে প্রতিবাদ করব, সত্যকে প্রতিষ্ঠিত করব। তাহলে আপনাদের পক্ষে দেশের সকল মানুষ থাকবে। আপনারা আজ থেকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি মহামান্য রাষ্ট্রপতি থেকে একদম বাংলাদেশের আয়া পর্যন্ত যারা সরকারের কোষাগার থেকে প্রতিদিনের ভাতা প্রতিদিনের বেতন নিচ্ছেন, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন যে আপনার বিবেকের কাছে কি দায়বদ্ধতা আছে। আপনি প্রশাসনিক কর্মকর্তা হোসেন বিদায় আপনার কোনো দায়বদ্ধতা নাই সমাজের প্রতি, আপনার 100 বার দায়বদ্ধতা আছে। একজন রাজনীতিবিদ নিজের পরে নিজের খায়ে মানুষের দায়বদ্ধতা থেকে সে রাজনীতি করে সমাজের প্রতি। আর আপনি সরকারি কর্মকর্তা হয়ে আপনি গাড়ি পাচ্ছেন, বাড়ি পাচ্ছেন, মাসের বেতন নিচ্ছেন, টিএ দিয়ে নিচ্ছেন, পাড়িয়াম নিচ্ছেন, সকল ফয়েল হরস নিচ্ছেন, ড্রাইভার পাচ্ছেন, চেয়ার পাচ্ছেন, টেবিল পাচ্ছেন, শান শপথ পায় আপনি কেন বাংলাদেশের মানুষকে আপনি সেবা করবেন না? আপনি কেন বাংলার নাগরিককে আপনি সেবা দিবেন না? আপনি তো একজন মানুষ হইতে পারেন না, আপনি কোন কর্মকর্তা থাকতেই পারেন না। আমার বিবিকে বলে, যে কর্মকর্তা এত বড় সচিব হয়ে, আইজি হয়ে, ডিআইজি হয়ে, সরকারি এত বড় কর্মকর্তা হয়ে সরকারের কোষাগার থেকে জনগণের ট্যাক্সের পয়সা আপনি বেতন নিয়ে জনগণের সেবা করতে পারেন না, আপনি আবার জনপ্রতিনিধি হতেন কিভাবে চান? আপনি কিভাবে এমপি হতে চান? আপনি একজন ব্যবসায়ী, আপনি সবভাবে ব্যবসা করেন না, জনগণের কথা চিন্তা করেন না, জনগণের রক্ত চুষে ব্যবসা করবেন, আর আপনি হবেন এমপি। আপনার দ্বারা মানুষ কি আশা করতে পারে? আপনি একজন সচিব, আপনি একজন পুলিশ সুপার, আপনি একজন ডিসি, আপনি একজন বড় কর্মকর্তা, আপনি জনগণের এত বড় একটা শক্তি পায় আপনি জনগণের সেবা করতে পারেন না। জনগণের চুষিয়া ঘুষ খাইয়া আপনি কোটি কোটি টাকা বানায় আবার যাবেন এমপি মন্ত্রী হয়ে আরো জনগণকে চুষণ করতেন। আমরা বুকার রাজ্যে বাংলাদেশের মানুষ বাস করি, আমরা সত্য নেই, শিক্ষিত, সচেতন, দেশপ্রেমিক ছাত্রনেতা যারা আছে, রাজনীতি যারা করছে, এমন সে যে দলেরই হোক না কেন, আমি দল মত নির্বিশেষে বলছি, সেই ছাত্র নেতাদেরকে আমরা নমিনেশন দেন। আর আমি আরেকটা অনুরোধ করছি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, বুকের আত্মনাদ থেকে বলছি, বুক ফাটা আত্মনাদ নিয়ে বলছি, আমি সাধারণ ছোট্ট একটা মানুষ, যে আজকে আমরা আমাদের আওয়ামী লীগ সরকারও ভুল করে গেছে, জাতীয় পার্টি করছে, বিএনপি করছে, অনেক সময় দেখা গেছে মেধাবী একজন ছাত্রকে রাজনীতি ঢুকাই দিছে, তার মেধাটাকে শূন্য করে ফেলেছে, তাকে সন্ত্রাসীর সাথে সম্পৃক্ত করে দিছে, তার দেশ জাতি তার প্রতি যে একটা আশা ছিল তার এই পরিকল্পনাকে নষ্ট করে দিচ্ছে। এটার ফায়দাটা নিতে গিয়া এই দলগুলা বিভিন্ন আওয়ামী লীগ নিছে, বিএনপি নিছে, জাতীয় পার্টি নিছে, নিয়ে দলগুলাকে ধ্বংস করে দিয়েছে। আজকে তাদের জীবনটাও ধ্বংস করছে। আজকে এই বিভিন্ন ক্রিকেটার আছে, বিভিন্ন ধরনের খেলোয়াড়রা আছে, তারা আন্তর্জাতিক সম্পদ, তারা রাষ্ট্রীয় সম্পদ। আমি বলবো তারা রাষ্ট্রীয় সম্পদ গুলাকে কিছু দল নিজের ফায়দা লুটার জন্য নিজের তিকি নেতা কর্মীরা বাদ দিয়ে নমিনেশন দেওয়া, মাশরাফিকে কেন নমিনেশন দেওয়ার দরকার ছিল? এরপরে আরেকজন ক্রিকেটার সাকিব হাসানকে কেন আপনি নমিনেশন দেন? বিএনপি থেকে রাতের অন্ধকারে আপনার কাছে এসে দেখা করলে আপনি দলের ফায়দা লুটবার লাগে আপনি বিএনপি নেতারা কেন আওয়ামী লীগ নমিনেশন দেন? আওয়ামী লীগের নেতারা কেন বিএনপি নমিনেশন দেয়? জাতীয় পার্টির নেতারা কেন বিএনপি নমিনেশন দেয়? জাতীয় পার্টির নেতারা কেন আওয়ামী লীগ নমিনেশন দেয়? দল ত্যাগ করে এইভাবেই তো সমাজগুলো আমরা নষ্ট করছি। আমি আজকে সুস্পষ্ট বলছি, এটার জন্য আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা দায়ী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দায়ী, এটার জন্য দায়ী সকল রাষ্ট্রপতিরা, এটার জন্য রাজনৈতিক নেতা যারা আছে সবাই, এটার জন্য আমি দায়বদ্ধতা করবো। আপনি একজন শিল্পীরে কেন আপনি রাজনীতিতে না ঢুকান? আওয়ামী লীগ বিএনপিতে জাতীয় পার্টিতে কেন ঢুকান? তারা রাষ্ট্রীয় সম্পদ, তারা দেশের জন্য তারা শিল্পী, তারা এফডিসিতে কাজ করবে, তারা কোনো রাজনৈতিক দলের নমিনেশন নিতে পারবে না। নিতে গেলে শিল্পী থেকে একদম চিরচির রিজাইন দিয়ে আসতে হবে, একেবারে রিজাইন দিয়ে 5 বছর দলের জন্য 20 বছর কাজ করতে হবে, তারপরে সে এমপি নমিনেশন পাবে। আপনারা ইউনিয়ন নির্বাচন দিলাম, উপজেলা নির্বাচন দিলাম, জেলা পর্যায়ের নমিনেশন দিলাম, এমপি নমিনেশন দিলাম, দিচ্ছেন তো? আমাদের নেত্রী দিচ্ছে, কতবার দেখছি বিএনপির এক লোকে কইছে আমি 1 ঘন্টা দেখা করিয়া আমি আওয়ামী লীগকে নমিনেশন নিচ্ছি। দিস ইজ দ্য ভেরি ব্যাড সাইড।
একজন পলিটিক্যাল লিডার সারা জীবনের রাজনীতি করবো, আওয়ামী লীগ করবো, বিএনপি করবো, জাতীয় পার্টি করবো, সারা জীবন যৌবনের জীবন শেষ করবো। আপনি আওয়ামী লীগের বেটারা নিয়ে বিএনপিতে নমিনেশন করাবেন, বিএনপির বেটারা আইন না রাতের অন্ধকার আইন না আওয়ামী লীগকে নমিনেশন করাবেন, আওয়ামী লীগের বেটারা জাতীয় পার্টি থেকে নমিনেশন করাবেন। এটি কি পাইছেন আপনারা রাজনীতিতে? এই যে আমাদের বাংলাদেশের আমার দৃষ্টিতে রাষ্ট্রপতি ছিল শাহাবুদ্দিন শাহ, একজন সৎ আদর্শবান একজন রাষ্ট্রপতি ছিল, মহামান্য রাষ্ট্রপতি। আমি ওনাকে শ্রদ্ধা করে স্মরণ করছি আজকের এই দিনে। তারা দেশের জন্য করছে। মৌলানা আব্দুল হামিদ বাসানী, তারা ছিল একজন লিডারশিপ, দেশপ্রেমিক লিডারশিপ। শান শোকত আরাম আয়েশ অহমিকা অহংকার কিছু ছিল না। একে ফজলুল হক, হাসান সোহরাওয়ার্দী, শেখ মুজিব, জাতীয় চার নেতা, তারা ছিল দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। আমি একজন সৎ রাষ্ট্রনায়ক হলে সে আমার অপোজিটিভ পার্টি হোক, জিয়াউর রহমান যদি দেশের জন্য ভালো করে থাকে তাকে আমি শ্রবণ করবো, সে সৎ ছিল। কিন্তু ওনারা কিন্তু দেশের জন্য ফ্রিতে কাজ করে নাই, তারা বেতন ভাতা সব নিছে, প্রশাসনিক কর্মকর্তা ছিল, সবাই নিছে। এভাবে সকল যারা প্রেসিডেন্ট ছিল তারা রাজনীতি করবো। তুমি সারা জীবন আওয়ামী লীগের স্লোগান দিচ্ছ না, বিএনপির স্লোগান দিচ্ছ না, জাতীয় পার্টির স্লোগান, দেশের কোনো সেবা করছো না জীবনে, কমিউনিটির একদিন 1 ঘন্টা সময় দিয়া 10 পয়সা উপকার করছো না। তুমি আজকে লেখাপড়া শিক্ষা জীবনে সমাজের সাথে সম্পৃক্ত নাই, কমিউনিটির সাথে কোনো কাজ করো নাই। তুমি গিয়ে সেটা এখন টাকা পয়সা কামাই সেটা এমপি হয়ে যাবা। আর এমপি নমিনেশন যারা দেখা হলো অত করে এরা রাজনীতিবিদ না, এরা রাজনীতিকে নষ্ট করছে। তাদেরকে জেল দেওয়া দরকার। যারা এগুলা কইয়া গেছে সমাজকে নষ্ট করছে তারা আজকে একজন গায়িকারে নায়িকারে কিভাবে তারা নমিনেশন দেয় আওয়ামী লীগ থেকে, বিএনপিতে, জাতীয় পার্টি থেকে। একজন হেলওয়ার কিভাবে তার থেকে বিএনপির একজন নেতা তোয়া, আওয়ামী লীগের একজন নেতা তোয়া, একজন ভাই বোন সারা জীবন রাজনীতি করছে, জৈবনের জীবন শেষ করছে, তার কোনো সাংসদ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, তার সারাটা জীবনে রাজনীতি করে শেষ করছে। এমন টিকি নেতা তারা কেন আওয়ামী লীগ বিএনপি নমিনেশন দেয় না? আমি বলবো, বর্তমান সরকারেও বলবো এবং সকল প্রশাসনিক কর্মকর্তারা বলবো, যে দল এই সব বদমাইশি কার্যকলাপটা করে, অনৈতিক কাজ করে এবং দলের গঠনতন্ত্রের বাইরে কাজ করে, এদেরকে সরকারি বাবু কেউ সুযোগ সুবিধা দিবেন না। কারণ এরা নষ্ট লোককে আপনি সুযোগ দেন। একজন সৎ আদর্শবান রাজনীতিবিদ, দেশপ্রেমিক মানুষকে, হ্যাঁ গরিব হোক, হ্যাঁ নিরীহ হোক, হ্যাঁ শিক্ষিত, সচেতন, ভদ্র, তাকে প্রশাসন সহ দেশের মহামান্য রাষ্ট্রপতিত্ব ধরে নির্বাচন কমিশন তার পক্ষে থাকবেন। আমি আজকে এই নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করছি বিনীতভাবে। আমি একজন বাংলাদেশের একজন সচেতন দেশপ্রেমিক মানুষ হিসাবে, আমি বাংলাদেশের একজন সাবেক ছাত্রনেতা হিসাবে আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমার এই ব্রাহ্মণবাড়িয়া2usa.com এর সম্পাদক ও প্রকাশক হিসাবে আমি আরিফুর রহমান আরিফ বলছি, ছোট্ট একটা মানুষ। আমি আমার বিবেক, বুদ্ধি, আমার মানবিক যে দিকগুলো আছে এই দিকগুলোর থেকে বিশ্লেষণ করে, বিচার বিশ্লেষণ করে আমি এই কথাগুলো বলছি। আমারটা ভুল হতে পারে, আপনারা দেশবাসী আমার কথা শুনছেন, বিশ্ববাসী আমার কথা শুনছেন, ভুল হইলে আমাকে ক্ষমা করবেন। কিন্তু আমি চেষ্টা করছি কল্যাণের কথা বলতে। আমি ব্যক্তিগত কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কথা বলছি না। আমি বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষের কল্যাণের কথা বলছি। এগুলা দিন দিন ভুল করে আসছে। তারা রাজনীতির সাথে কোনো সম্পৃক্ত নাই, তারা কোনো রাষ্ট্রবিজ্ঞানের সাথে কোনো তাদের সম্পৃক্ত নাই। তারা এমপি, মন্ত্রী, পিএইচডি ডিগ্রি অর্জন করছে লুটটা পাইটা দেশকে ধ্বংস করার জন্য। এই আমলা বলেন, ব্যবসায়িক বলেন, রাজনীতিবিদ বলেন, তারা কোনো রাজনীতির সাথে কোনো সম্পৃক্ত না। তারা হলো এমপি, মন্ত্রী, বড় বড় পোস্ট নিয়ে দেশকে লুটটা পাইটা হওয়া। কেন একজন হেলুয়ার সে এত শান শোকত, দেশের মানুষ সবাই তাকে ভালোবাসে, সে কোনো একটা দলের থেকে নমিনেশন দিবে? আর দল কেন তাকে নমিনেশন দিবে? একজন শিল্পীকে কেন সে এফডিসিতে থাকবে, দেশের জন্য দেশবোধক গান গাবে, দেশের কল্যাণে গান গাবে, দেশের মানুষকে উদ্বুদ্ধ করবে দেশের কল্যাণের জন্য? তারা কেন কোনো দলের দাবিদারি করবে? ওই সে এফডিসিতে থাকতে পারবে না, তাকে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। কোন একজন রাজনীতিবিদ যদি কোনো একজন আমলাকে নমিনেশন দেয়, তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। সে আমলা তার জীবনের বাইরেটা দেখেন, সে যখন ওসি ছিল, সে যখন সরকারি কর্মকর্তা বেশি ছিল, সে একজন লয়ার ছিল, একজন লয়ারেরও আইনের আওতায় আনা উচিত। তারা একজন সমাজের, আমরা কি বলবো, একজন আইন কর্মকর্তা হলো বিজ্ঞ আইনজীবী। তাদের বিজ্ঞ আইন দ্বারা মানুষের কল্যাণ হবে। তারা যারা অসৎ পয়সা টাকা কামাইয়া, মানুষকে জেল দিয়া, মিথ্যা ভুল তথ্য দিয়া, মানুষকে ফাঁসাইয়া, মানুষকে হুতি করছে, এটার সাথে আইন কর্মকর্তারা জড়িত। এই যে বাংলাদেশে আমরা বলি যে আমরা অন্যায় করছে, অবিচার করছে, আজকে বিভিন্ন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, বিভিন্ন সমাজ সোশ্যাল ওয়ার্কাররা বলেন, আমলারা বলেন আপনারা যে আমরা দেশের আইন কানুন ভালো না। এই আইন কানুনের জন্য এর সাথে সম্পৃক্ত হলো সকল লয়াররা করলে ভুল হবে। কিছু সংখ্যক লয়াররা এই জায়গা থেকে বের করে আসতে হবে।
এই আপনারাই মিথ্যা আইন দিয়া মিথ্যা ভাবে ঢুকাইয়া মানুষকে জেল দেন। একটা মামলা বাইর করতে করতে আরেকটা মামলা দিয়ে তাকে জেলখানা থেকে আবার জেলে পাঠান। এটা কে করে? এটা আইন কর্মকর্তারা দায়ী। এরা অসৎ বুদ্ধি দিয়া থাকে একজন বাদীকে মাথায় ঢুকাই দেয় যে এইভাবে করলে তুমি তাকে ফাঁসিতে পারবা। এই আইন কর্মকর্তা যারা আছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। তারা আইন কর্মকর্তা হইবে, মানুষের ভুল ডিসিশন দিব। হ্যাঁ, একটা আইন কর্মকর্তা অসৎভাবে টাকা রুজি করার জন্য এই ধরনের ফায়দা লুটে, এই আইন কর্মকর্তারই বিচারক হয়। তারা বিচারক হইয়া সব অকর্ম চালু করে সমাজের মধ্যে। একবার আওয়ামী লীগে ঢুকে বিএনপির ফাঁসায়, বিএনপি ঢুকে আবার আওয়ামী লীগের ফাঁসায়। এইগুলা করতেছে কিছু চাটুকাররা। একবার ইউনিট সরকারের সাথে মিশে আওয়ামী লীগের ফাঁসায়, বিএনপির ফাঁসায়, আবার বিএনপি সঙ্গে যায়, আবার এর ফাঁসায়। এই চোরগুলাকে, যারা বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত থেকে ফায়দা লুটে, ক্ষমতার ফায়দা লুটে, এগুলাকে শাস্তির আওতায় আগে নেওয়া উচিত আমি মনে করি। এটা আমার বিবিকে বলে। এই চাটুকার গুলা দালালি করে, এই দালাল গুলা এক দল থেকে আট দলের সাথে সম্পৃক্ত থেকে ভালো মানুষগুলাকে তারা ক্ষতি করে। এরা হলো বড় ক্রাইমার, এরা হলো সন্ত্রাসী, এরা হলো আমরা বলে মাফিয়া। এই মাফিয়া গুলা এই সমাজটাকে নষ্ট করছে। একবার আওয়ামী লীগ গেলে আওয়ামী লীগের সাথে, আবার ইউনুস সাহেব গেলে ইউনুস সাহেবের সাথে, আবার বিএনপি গেলে বিএনপির সাথে, জাতি পার্টি গেলে জাতি পার্টির সাথে বেশি টাকা দিয়া রাতের অন্ধকারে অসৎ নেতার সাথে সমঝোতা করে তারা এই সমাজকে নষ্ট করছে, আমাদের দেশকে নষ্ট করছে। এই দেশের নষ্ট করার মূল হলো এই দালালগুলা। এই দালালগুলাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি বিনীতভাবে আজকের এই লাইভ থেকে অনুরোধ করছি, কারণ আমার লাইভটা একটু বেশি বলতে হয়। আমি চাই যে আমার কথাগুলো যেন একটার পর একটা অন্তত আমি চেষ্টা করি বুঝাইয়া বলতে, যে এই কারণটা একমাত্র হইলো একটাই কথা বললাম, যে কোনো আমলা যদি সে প্রশাসনিক কর্মকর্তা থাকতে ওই মন্ত্রণালয়ের কোনো ভালো দিক সে না দিতে পারে এবং মানুষকে কল্যাণ না করতে পারে 100% সৎ থেকে, সে নির্বাচনে আসলে তাকে প্রথম জেলখানা দিতে হবে। যে তুই টাকা বা কিভাবে এত বছর ক্ষমতা থাকিয়া সরকারের জনগণের ট্যাক্সের পয়সা তুই সচিব থাকিয়া আমি সম্মানে দিয়া বলছি, আপনি মহামান্য সচিব ছিলেন, মাননীয় পুলিশ সুপার ছিলেন, মাননীয় ডিসি ছিলেন, মাননীয় বিভাগীয় কর্মকর্তা ছিলেন। আপনি কেন আইজিপি ডিআইজি হইয়া সেনাবাহিনীর প্রধানে আপনি রাজনীতি করতে আসেন? আপনি সেনাবাহিনীর প্রধান থাকতে আপনি কি জনগণের বাংলাদেশের মানুষকে এত সহন শপথ পাইয়া আপনি ছেলে মেয়েরে এত কোটি কোটি টাকার সম্পদ দেশের মানুষের লুটটা পাইতে আপনি খাইয়া এত সুযোগ সুবিধা পাওয়ার পর আপনি জনগণকে কি সেবা দিতে পারছেন? আপনি কেন আজকে এমপি হতে আসছেন, জনপ্রতিনিধি? আরো রাজনীতিটাকে নষ্ট করতে আসছে, তাদেরকে প্রথমেই নমিনেশন চাওয়ার সাথে সাথে জেলখানায় দেওয়া উচিত আমার দৃষ্টিতে বলে। হ্যাঁ, এমন কোন কর্মকর্তা তাহলে দৃষ্টান্ত স্বরূপ সে সচিব ছিল, সে ডিসি ছিল, সে কমিশনার ছিল বিভাগীয় পর্যায়ে, কিন্তু সে সততার সাথে চাকরি করছে, মানুষের জন্য জৈবন জীবন সব দিচ্ছে, তার পরিবারকে গাড়ি বাড়ি, এত কোনো অট্টলিকা, বিদেশে কোনো বাড়ি গাড়ি, ছেলে মেয়েদেরকে কোনো বিদেশে লেখাপড়া করার জন্য কোনো ধরনের বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সা মাইরা এবং যে সরকারের কোষাগার থেকে কোনো অবৈধভাবে বিল বাতিল করে টাকা পয়সা নিয়ে নেয়, এমন সৎ কর্মকর্তা থাকলে তাকে যে কোনো দলের হারা ডাইরেক্ট আইন আসেরা সবার সাথে পরিচয় করবেন যে আমরা এমন একজন সৎ নেতা, সৎ একজন কর্মকর্তা পাইছি, সে রাজনীতি করতে চায় না। তাকে যদি দেশের কোন একটা মন্ত্রী বানানো হয়, এমপি বানানো হয়, তাহলে দেশের কল্যাণ হবে। কারণ সে সারাটা জীবন তার পরিবার নিয়ে সৎভাবে দেশের মানুষের সেবা করছে। সে একজন সচিব ছিল, সে একজন ডিসি ছিল, সে একটা ওসি হোক, সে একটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোক, সে একজন বিচারপতি হোক, সে একজন ম্যাজিস্ট্রেট হোক, সে যদি এমন সততার দৃষ্টান্ত দেখাইতে পারে, প্রমাণ থাকে, তাকে যে কোনো দলই তাকে অফার করতে পারে। কিন্তু দলগুলা কি করে? দলগুলাকে কোটি কোটি টাকা চুরি করে মানুষের সম্পদ, এই রাষ্ট্রীয় সম্পদের কোষাগার থেকে কোটি কোটি টাকা বিল পাচার করে সে 10টা 12টা বাড়ি করছে, বড় বড় মিল ফ্যাক্টরি করছে, বিদেশে কোটি কোটি টাকা করছে। এমন লোকগুলাকে আওয়ামী লীগ, বিএনপি, জাতি পার্টি হুজুর যাই না তাদেরকে নমিনেশন দেয়। এই জন্য ওই দলগুলাকে আসলে শাস্তির আওতায় নেওয়া উচিত। এটা সে যেই দলের প্রধান হয়, শেখ হাসিনা হোক, খালেদা জিয়া হোক, আর জাতি পার্টির যে বড় বড় নেতা নিয়ে যে বা জাতি পার্টির জিএম কাদের তাদের এগুলা যারা আছে বড় বড় আওয়ামী লীগের নেতারা, আমি আজকে আবার স্পষ্টভাবে বলছি নিরপেক্ষভাবে, এই যে অসৎ নেতাগুলো যারা আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। তাহলে এই অসৎ নেতার দেখা দিয়ে আর কেউ আর অন্যায় করতে পারবে না। এই অসৎ নেতারা আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্মটাকে নষ্ট করছে। তারা মানুষের যে কল্যাণমূলক যে একটা রাজনৈতিক সংগঠনগুলোর দায়িত্ব ছিল যে আমি মানবতা কল্যাণ করবো, আমি সৎ আদর্শবান, এই নেতাগুলাকে তারা বঞ্চিত করছে। এই নষ্টগুলা যারা আছে সমাজে, এগুলা এই বড় বড় চোরগুলাকে আমরা বলবো যেটা আজকে তারা দুর্নীতির সাথে যারা সম্পৃক্ত, এই দুর্নীতি করে কোটি কোটি টাকা কামাইছে। এই দলগুলা 10 কোটি 20 কোটি 50 কোটি 100 কোটি টাকা দিয়ে দলের থেকে নমিনেশন নিয়ে রয়েছে। তেগি নেতা সারা জীবন জৈবন জীবন শেষ করছে, তারে কোনো মূল্যায়ন করছে, তারা এসেই
টিকিটি সব সরে তারা আবার হাইব্রিড গুলা ঢুকাইছে। এইভাবে আওয়ামী লীগ শেষ করছে, বিএনপি শেষ করছে, জাতীয় পার্টি শেষ করছে, আবার ইসলামিক দলগুলোর মধ্যে চেষ্টা করতেছে কিছু এই হাইনার দল এই ঢুকার জন্য এগুলা নষ্ট করতেছে, এবং ইসলামিক দলের নেতাগুলো কিছু এইসব লুপ লালসের সাথে জড়িত। আমি বিনীতভাবে অনুরোধ করছি আজকের এই দিনে সকল রাজনীতিবিদ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি এবং সকল ইসলামিক দলগুলোর প্রতি, আপনারা আল্লাহর হাদিস এবং কোরআনের বাইরে কোনো কথা বলতে পারেন না। হাদিস কোরআনের বাইরে যদি কোনো কথা বলে প্রশাসন তাকে অ্যারেস্ট করার ক্ষমতা রাখে, এবং যারা ইসলামিক চিন্তাবিদ হাদিস কোরআনের বাইরে মন গড়া ভাবে কোন রাজনৈতিক বক্তব্য দিলেই তাকে অ্যারেস্ট করে জেলখানায় পৌঁছানো দরকার। কোন রাজনৈতিক নেতারা অন্য দলের থেকে বড় বড় হাইব্রিড গুলাকে টাকাটা কিনা অনুসরণ দিলে ওই দলগুলোর বিরুদ্ধে সকল নির্বাচন কমিশন থেকে বলবো, আমি নির্বাচন কমিশনারকে সম্মানিত মহামান্য রাষ্ট্রপতি হইল রাষ্ট্রের মালিক, রাষ্ট্রপতিকে সহ আমি নির্বাচন কমিশন এবার অনেক পাওয়ার দেওয়া হচ্ছে এবং দেওয়া উচিত। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ মানুষের ভোটাধিকার জন্য সঠিকভাবে প্রয়োগ করতে পারে। কোনো পেশি শক্তি, কোনো কালো টাকা বাজি, কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো অস্ত্রধারী এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে এমন কোন সন্ত্রাসী বাংলাদেশে রেখে নির্বাচন দেওয়া যাবে না। একটা নির্বাচন সম্পূর্ণ করতে বাংলাদেশের জনগণের 2000 কোটি 3000 কোটি টাকা লাগে, এবং সরকারি বিভিন্ন রাজনীতিবিদ বিভিন্নভাবে কন্ট্যাক্ট করে তারা ক্ষমতা দেওয়ার জন্য প্রশাসনকে আরো কোটি কোটি টাকা দিয়ে থাকে। এগুলা বন্ধ করতে হবে। এগুলোর সাথে যারা সম্পৃক্ত তাদের নির্বাচন অযোগ্য হিসাবে, ওই প্রার্থীকে অযোগ্য হিসাবে ঘোষণা করতে হবে। যারা সমাজের কল্যাণ ছাড়া একজন অসহায় মানুষের, একজন সমাজের, যেটা সমাজের সকল মানুষ সম্পৃক্ত, রাষ্ট্রের সকল মানুষ সম্পৃক্ত এমন কোন কল্যাণমূলক কাজ ছাড়া যদি কোনো ভোটাধিকার কোনো প্রশাসনকে টাকা দিয়ে কিনতে চায়, এমন রাজনীতি নেতা যারা আছে, এমন প্রার্থী যারা আছে, তাদেরকে মুখে বলা না, আইনের কথা বলা না, আইন বাস্তবায়ন করতে হবে। তাকে নির্বাচনের প্রার্থী হিসাবে অযোগ্য ঘোষণা করতে হবে। যেই এমপি, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন মহিলা কমিশনার, ইউনিয়নের ওয়ার্ড মেম্বার গুলা যারা আছে এবং মেয়র গুলা যারা আছে, মেয়র মহিলা মেম্বার যারা আছে এবং কমিশনার যারা আছে, যারা এই কাজের সাথে সম্পৃক্ত, টাকা দিয়ে নির্বাচন কমিশনের সাথে সম্পর্ক করা, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সাথে সম্পর্ক করা, কোনো ভোটাধিকার সাথে সম্পর্ক করা, কোনো চেয়ারম্যান মেম্বারকে টাকা দিয়া কিনা, ওই চেয়ারম্যান মেম্বার তো টাকার বিনিময়ে ওই প্রার্থীর পক্ষে কাজ করে, তাকে মেম্বার থেকে বহিষ্কার করা এবং তাকে ইউনিয়নের কোনো মহিলা কমিশনার বা পুরসভার কোনো মহিলা কমিশনার, চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান যদি কোনো সম্পৃক্ত থাকে, যেমন এমপির প্রার্থীর সাথে টাকা হাইয়া পয়সা খাই আছে, তার পক্ষে প্রচারণা করছে, ওই ব্যক্তির নির্বাচনের চেয়ারম্যানের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে কি করতে হবে, তার বিরুদ্ধে চিঠি ইস্যু করে যে তুমি তোমার দায়িত্বে অবহেলার কারণে এই অসৎ কাজে সহযোগিতা করার জন্য, তুমি তোমার অনৈতিকভাবে অর্থ দিয়ে কোনো মানুষের পক্ষপাতিত্ব করার জন্য তোমার চেয়ারম্যান থেকে তোমাকে সাসপেন্ড করা হলো। এই আইন নির্বাচন কমিশনের সাথে অন্তর্ভুক্ত করা হোক। নির্বাচন কমিশনের সাথে আইন অন্তর্ভুক্ত করে 100% আইন বাস্তবায়ন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আমি ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগরের একজন নাগরিক হিসাবে বলছি, আমি বিজয়নগরের ব্রাহ্মণবাড়িয়া জেলার একজন নাগরিক হিসাবে, বাংলাদেশের একজন সচেতন মানুষ হিসাবে আমি বলছি। আমি আজকে আমেরিকাতে বসবাস করছি, আমেরিকা থেকে আমি এই কথাগুলো বলছি যে এই আইনগুলা নির্বাচন কমিশনের সাথে সম্পৃক্ত করেন এবং তা বাস্তবায়ন করেন, তাহলে দুর্নীতি জিরো টলারে চলে যাবে। এই দুর্নীতির এইসব ফাঁক ফুকর দিয়েই দুর্নীতিগুলা ঢুকছে। কিন্তু সবাই লম্বা লম্বা কথা, নির্বাচন সুষ্ঠু করতে হবে, নির্বাচন নিরপেক্ষ করতে হবে। কিভাবে নির্বাচন নিরপেক্ষ হবে? এই নির্বাচনের সাথে সম্পৃক্ত যত ইউনিয়ন চেয়ারম্যান আছে, মহিলা কমিশনার আছে, উপজেলা চেয়ারম্যান আছে, জেলা পরিষদ চেয়ারম্যান আছে, জনপ্রতিনিধিরা, কোনো এমপি, কোনো নেতার পক্ষে টাকা হাইয়া সে কাজ করলে যদি এমন কোনো প্রমাণ পাওয়া যায়, তাকে সাথে সাথে সাসপেন্ড করতে হবে তড়িৎ গতিতে। কোনো প্রশাসনিক কর্মকর্তা কোনো প্রার্থীর সাথে টাকা হাইয়া প্রচার প্রসার করলে তার চাকরিচ্যুত করতে হবে এবং তাকে শাস্তির সাথে শাস্তির আওতায় নিয়ে যেতে হবে এবং তাকে জেলখানা দিতে হবে। তাহলে আর কেউ এই সাহস পাবে না। এই সাহসটা কিভাবে হয়েছে? আইনের সবাই মুখে আইন তৈরি করে বাস্তবায়নের সাথে কিছু নাই, বাস্তবায়নের সাথে সব অসৎ ব্যক্তিরা আবার এই আইনগুলোকে হারা পরিচালনা করে। আর যত অসহায়, নিরীহ, গরিব, সমাজের সৎ, আদর্শবান, দেশপ্রেমিক মানুষের উপরে আইন বাস্তবায়ন করে তাদেরকে জেল জুলুম দিতেছে। আর চুর, পাটপার, অসৎ ব্যক্তি, দুষ্কৃতকারীরা সমাজের মধ্যে এই বড় বড় জায়গা জমি দখল করে টাকা পয়সা কামাইয়া এই গরিবদের উপরে আইন বাস্তবায়ন করে। আর তারা আইনের থেকে সব আইন কানুন
বিচারপতি বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, যত বড় আইনের সাথে সম্পৃক্ত সকলের সাথে সুসম্পর্ক তারা বজায় রেখে চলে। এই সব থেকে আমরা বেরিয়ে আসি, এসে সত্যিকার অর্থে আইন, আগে নির্বাচন কমিশনের সাথে সকল আইন কি করতে হইব, ইনক্লুড করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। তাহলে নির্বাচন দিলে নির্বাচন হবে সুষ্ঠু। তাহলে তো আওয়ামী লীগের মতোই আবার হবে না। আপনারা আওয়ামী লীগ বলছেন সুষ্ঠু নির্বাচন করছেন, এই করছে, দুর্নীতি করছে, আপনারাও দুর্নীতি সৃষ্টি করবেন। এটার জন্য তো আওয়ামী লীগ বলে যে এটা করা যাবে না, তাই আওয়ামী লীগ নির্বাচন থেকে একদম নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। বিএনপি করলে বিএনপি অংশগ্রহণ করতে পারে। জাতীয় পার্টি বললে যে দুর্নীতি এই মুক্ত নির্বাচন না করতে সহযোগিতা করলে তারা কোনো রাজনৈতিক দল হতে পারে না। তারা জনগণের, বাংলাদেশের 18 কোটি মানুষের কোনো দল হতে পারে না। তারা দল থেকে বিচ্ছিত, তারা হলো স্বার্থন্বেষী মহল, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। ইসলামিক দলগুলো বললে তাদেরকেও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। ইসলামিক দলগুলো যদি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের পক্ষে না থাকে, যে কোনো ছাত্র সংগঠনের দল বলেন, গণ অধিকার বলেন, যত দল আছে আমি নিরপেক্ষভাবে বলছি, তাদের নির্বাচনের অযোগ্য হিসাবে ঘোষণা করতে হবে। তারা দল করার কোনো অধিকার নাই। দল করতে হলে বাংলাদেশের 100%, যেহেতু একটা দুর্ঘটনা বাংলাদেশে ঘটে গেছে, আমরা আমাদের নেতৃত্ব শেখ হাসিনাকে বলবো যে আপনি দেখেন, সবকিছু অবজারভেশন করেন, এবং বিএনপিকে বলবো, আওয়ামী লীগকে বলবো, জাতীয় পার্টিকে বলবো, ইসলামিক দলগুলো আপনারা সবাই মিললে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করেন এবং দেশের প্রশাসনগুলোকে আইনের কথার সাথে কাজের বাস্তবায়ন করেন। প্রশাসনিক কর্মকর্তারা যারা আইনগতভাবে জনগণের সহযোগিতা না করবো, তাদেরকে সাথে সাথে চাকরিচ্যুত, এবং তাদের চাকরিচ্যুত সাথে সাথে তারা চাকরির গঠনতন্ত্র বা সরকারি রুল অবমাননা করার জন্য তাদেরকে শাস্তি স্বরূপ জেলখানায় পৌঁছতে হবে। তাদের কোনো ধরনের পানিশমেন্ট হইব, তারা কোনো সরকারের কোষাগার থেকে জনগণের ট্যাক্সের পয়সা কোনো সুযোগ সুবিধা নিতে পারবে না। তাহলে দুর্নীতি জিরো টলারেন্স চলে আসবে 6 মাসে। 6 মাস লাগবে না বাংলাদেশ সুযোগ হয়ে যেতে। আমি ছোট্ট মানুষ বলছি, সব চুর বাটফাররা অনিয়ম করে, দুর্নীতি করে, লম্বা লম্বা পিএইচডি ডিগ্রি অর্জন করে, বড় বড় ডিগ্রি অর্জন করে দুর্নীতির আখড়াইয়া দেশের প্রত্যেকটা মন্ত্রণালয় দুর্নীতির সাথে জড়িত। সাংবাদিকরা দুর্নীতির সাথে যারা জড়িত, ওই সাংবাদিকতার লাইসেন্স বাদ দিয়া তাদেরকে শাস্তির আওতায় নেওয়া আসা উচিত। তারা শুধু টাকা পয়সা দিয়া ভুয়া নিউজ এবং চাটুকারিতা করে, বড় বড় লোকের টকশোতে নিয়ে, টকশোতেও কোনো সঠিক কথা বলে, টকশোতে আইসেও তারা চাটুকারিতা করে, কোনো না কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তাদেরকেও শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। আমরা সারা জীবন ছাত্র রাজনীতি করছি, বাপের টাকা খরচ করি, নিজের জৈবন, বাপের কৃষক শ্রমিক ছিল, আমরা বাবাকে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করছি, মানুষকে চেষ্টা করছি সহযোগিতা করতে চেষ্টা করছি যে আমার সাধ্য মতো। আমি এমন কোনো ব্যক্তি না, মানবতা কল্যাণে আজকেও চাই যে মানব কল্যাণে নিজের জীবনটা পরিচালনা করতে, কিন্তু পারছি না অসৎ লোকের জন্য, কিছু স্বার্থন্বেষী মহলের জন্য। কিন্তু আমরা দেশপ্রেম হয়ে কাজ করছি। এখনো এই যে পত্রিকা হচ্ছে নিজের টাকা খরচ করে, কোনো 10 পয়সা কোনো নিউজ থেকে আমি 10 পয়সাও নেই না, টাকা নিয়ে আমি কোনো নিউজ করি। আমি নিউজটা করার অর্থই যে আমি একমাত্র সত্য, নিষ্ঠ, নিরপেক্ষ, যেটা মানুষের টাকার দিয়া নিউজ করতে পারে না, এই নিউজগুলো, সত্য নিউজগুলো আমার চোখে যেটি পড়বো আমি এটা দিতে চেষ্টা করব। সত্য এবং নিরপেক্ষ, কোনো টাকা লাগবে না। আমার নিজের পত্রিকা, আমি অনলাইন ছোট্ট একটা পত্রিকা আমি হচ্ছি, কিন্তু এটা দিয়ে আমি চাইতেছি সমাজের মধ্যে আমি নিজেকে বুঝাইতে বা আমি করতে, যে আমি একজন যেন সত্য এবং নিরপেক্ষ মানুষের কল্যাণমূলক সংবাদ প্রচার করতে পারি। এটাই আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং সাংবাদিক কি, বড় বড় সাংবাদিকরা বলতে কোটি কোটি টাকা সাংবাদিকরা মালিক হয় কিভাবে? কিভাবে একজন সাংবাদিক মালিক হয়? কিভাবে একজন সচিব কোটি কোটি টাকা মালিক হয়? কিভাবে একজন ডিসিএসপি কোটি কোটি মালিক হয়? তার সে কিভাবে মানুষের সেবক হইতে পারে? সে কিসের সৎ কর্মকর্তা? যে মন্ত্রী এমপি কোটি কোটি টাকা কামায়, মানুষের রক্ত চুষিয়া, সে কি হিসেবে আবার জনপ্রতিনিধি? এগুলোর থেকে আমরা বেরিয়ে আসতে হবে। তার জন্য শক্ত আইন করতে হবে। সর্বপ্রথম আমি অনুরোধ করছি মহামান্য রাষ্ট্রপতি এবং সকল আমি মন্ত্রণালয়ের সচিবদেরকে অনুরোধ করছি বিনীতভাবে, এবং জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকাণ্ড করে আপনারা সুন্দর করে সাজান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা এবং সচিব যদি নষ্ট হয়, সে কিভাবে জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশের আইন কানুন সঠিক রাখবে? কারণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশের ওয়ার্ড থেকে আপনার বিভাগীয় পর্যন্ত, মন্ত্রণালয় পর্যন্ত সম্পৃক্ত আইন কানুনের দিক দিয়ে, যেগুলা রাষ্ট্রীয় আইনগুলা বাস্তবায়ন করে, রাষ্ট্রীয় কর্মকাণ্ডগুলো বাস্তবায়ন করে মন্ত্রণালয় থেকে, এই জনপ্রশাসন মন্ত্রণালয়কে স্ট্রিক হইতে হবে। এবং সাথে সাথে আইন মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সচিব এগুলা ঠিক থাকতে হবে, এবং মন্ত্রণালয়গুলা, এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ের কাজের কর্মে তারা দিলা না করে তারা তড়িৎগতিতে কাজ বাস্তবায়ন করতে হবে। সাথে সাথে চিঠি ইস্যু করে মাঠ পর্যায়ে পর্যন্ত, ওয়ার্ড পর্যন্ত পৌঁছে দিতে হবে বিভাগীয় পর্যায় থেকে সব মন্ত্রণালয়গুলা। এগুলোর কারণে আজকে দেশের অর্থনৈতিক চাকা আজকে স্তব্ধ হয়ে গেছে। লুটতরাজ করে বিভিন্ন প্রজেক্ট বানায় বিভিন্ন সম্পদ, জনগণের সেবার নামে এই সম্পদগুলা লুটতে পেটে খাইয়া এই একটা শ্রেণীর মানুষ কোটি কোটি টাকার মালিক হচ্ছে। এটা চলছে, আগে এখনো চলতেছে।
এগুলাকে কঠিন হস্তে দমন করতে হবে এবং অফিস আদালতের শান শৌকত আরামাইশ বন্ধ করতে হবে। মন্ত্রণালয় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে তারা শুধু এখন কোন অফিসার থেকে কোন চেয়ার বড় দেখছে হ্যাঁ আবার দুর্নীতি করে আবার বড় করে চেয়ার বানাও, অফিসটা বড় করে বানাও। অফিস বড় বানাবার দরকার নেই, চেয়ার বড় বানাও, তুমি সেবাটা সব বড় করো। তোমার মন্ত্রণালয়ের সেবা নিশ্চিত করো, তোমার ওয়ার্ডের সেবা, তোমার উপজেলার সেবা, তোমার জেলা সেবা। একজন জেলা প্রশাসক পুলিশ সুপার তার এলাকার সেবা দিতে পারলে সে হলো ভালো দিছি, তাকে সবাই শ্রদ্ধা করবে, সম্মান করবে। একজন ইউনিয়ন তার উপজেলা 100% সেবা বাস্তবায়ন করুন, আইন বাস্তবায়ন করুন। একজন ইনচার্জ অফিসার ইনচার্জ তার উপজেলা 100% মানুষের আইন শৃঙ্খলা বাস্তবায়ন করুক, সে সবাই শ্রদ্ধা করবে, তার চেয়ারকে শ্রদ্ধা করবে না। এখন দেখছি চেয়ার বানাইবার লাগে, অফিস সাজাইবার লাগে সবাই পাগল। বড় বড় চেয়ার অফিস, একদম জনগণ যে চেয়ারে বসবে সচিব সেই চেয়ারে বসবে, সচিব থেকে শুরু করতে হবে। এমনকি মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করতে হবে, রাষ্ট্রপতি তার চেয়ার সরাইতে হবে। প্রথম চেয়ার সরাই দেখাইতে হবে যে আমি জনগণের, বাংলাদেশের 18 কোটি মানুষের রাষ্ট্রপতি, 18 কোটি মানুষ যে অবস্থা থাকবে আমি সে অবস্থা থাকবো। 18 কোটি মানুষ যে খাবার খাবে রাষ্ট্রপতি সে খাবার খাবে। 18 কোটি মানুষ যে সাধারণ জীবনযাপন করবে তাদের জীবনযাপন সেরকম থাকতে হবে, যারা আমলা আছে, রাজনীতিবিদ আছে, সবার। তাইলে দেশ জায়গাতে আসবে। ওই আমি বলছি শাহাবুদ্দিন সাহেব প্রেসিডেন্ট, শাহাবুদ্দিন সাহেবকে ফলো করেন। উড়ান মন্ত্রণালয়ে যেই খাবার যে মেনুল দিছে, মেনুলের বাইরে একটু বড় হলে উনি প্রশ্ন করতো যে তুমি এই মাছ দিছি 2 ইঞ্চি, তুমি 3 ইঞ্চি মাছ কই পাইলা, এই মাছের টাকাটা এক্সট্রা টাকাটা কে দিছে? এই রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, দেশপ্রেমিক রাষ্ট্রপতি, নিরপেক্ষ রাষ্ট্রপতি। এমন রাষ্ট্রপতি হও তোমরা, এমন প্রশাসনিক কর্মকর্তা হও, এমন হতো রাষ্ট্রপতি লোক না। এই রাষ্ট্রপতিকে একজন বুয়া আয়াও, একজন ছোট্ট কর্মকর্তা এই রাষ্ট্রপতির মতো নিজেকে আদর্শবান গড়ে তোলেন, তাহলে দেশ হবে সোনার বাংলা। বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা, 30 কোটি শহীদ, 2 লক্ষ 3 লক্ষ মা বোনের রক্তের স্বাধীনতা, লাল সবুজের পতাকার কথা বলব না, পতাকা বাস্তবায়ন করতে হবে। লাল সবুজের পতাকা এবং এই স্বাধীনতা যদি সম্মান দিতে চান, এই মাতৃভাষা সম্মান দিতে চান, তাহলে সবাই সৎ হতে হবে, আদর্শবান হতে হবে এবং হালাল খাইতে হবে, হালাল রুজি করতে হবে এবং বড় লোক যারা আছেন গরিব যারা সহযোগিতা করতে হবে। যারা কম আয়ের মানুষ, কম দেনা মানুষ, কোটি কোটি টাকার মালিক আছেন, তাদের সম্পদ মানুষের যত বিলাই দেন, বিলাই দিয়া মানুষের কাছে সেবার মন মানসিকতা সৃষ্টি করেন। মৃত্যুর পরে যেন আপনাকে সবাই শ্রদ্ধা বলে স্মরণ করে। আমি অনেক কথা বলছি লাইভে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রত্যেকটা কথা আমি বলতে চেষ্টা করছি যে মানুষের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, সমাজের কল্যাণে, আমার দেশের কল্যাণে, আমার বিশ্ববাসীর মানবতার কল্যাণে, সকল বিশ্ববাসীকে বাংলাদেশের ওয়ার্ড পর্যায় থেকে বিভাগীয় পর্যন্ত এবং কেন্দ্রীয় পর্যন্ত সকল স্তরের নেতাকর্মী, সকল মহামান্য রাষ্ট্রপতি থেকে বুয়া পর্যন্ত সকল কর্মকর্তা কর্মচারীদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আজ থেকে আপনারা এই মাতৃভাষা দিবসে শপথ করুন, সৎ হন, আদর্শবান হন, আপনারা সম্মান অর্জন করেন। আপনারা অবৈধভাবে, অন্যায়ভাবে জুলুম শোষণ করে, মিথ্যা এবং অন্যায় করে টাকা কামিয়ে আপনারা ক্ষতিগ্রস্ত হেন না, পরিবারকে ক্ষতিগ্রস্ত করেন না, ছেলে মেয়েদেরকে অপমান করেন না, বউ বাচ্চাকে অপমান দিয়েন না, না দিয়ে সৎ হয়ে যান, আদর্শবান হন, নীতিতে অটল থাকেন, সম্মান অর্জন করেন। মৃত্যুর পরও মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করবে, এই আশাবাদ ব্যক্ত করছি এবং বিশ্ব নেতাদেরকেও আজকের এই দিনে অনুরোধ করছি, বিশ্বের যত নেতারা যারা বিশ্ব শান্তির লক্ষ্যে যুদ্ধ ঘোষণা করছে, এর মধ্যে সবাই যার অবস্থান থেকে সহযোগিতা করেন, যুদ্ধ বন্ধ করেন এবং মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমান। সকল শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড লেভেলে যারা ব্যবসা করেন, সব ব্যবসায়ীরা শপথ করুন যে আমরা অল্প ইনকাম, আমরা রুজি, আমরা কি করব, লাভ্যাংশ অর্জন অল্প করব, মানুষকে ক্রয় ক্ষমতার মধ্যে দিয়ে রাখবো। প্রশাসনিক কর্মকর্তারাও সকল কাজে সহযোগিতা করুন, সকলকে দেশপ্রেম হয়ে কাজ করুন এবং বিশ্ব মানবতার কল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করে আজকে আমরা সমাজ, রাষ্ট্র এবং বিশ্ব মানবতার কল্যাণে সকলে আজকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমার বিনীত অনুরোধ, সকল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বিশ্ব নেতা থেকে শুরু করে তৃণমূল একজন মানুষের প্রতি আমার বিনীত অনুরোধ, আমরা স্রষ্টার সৃষ্টি মানুষ, আমরা স্রষ্টার সৃষ্টিকে সেবা করি। আল্লাহ পৃথিবীতে যত মানুষ, যত কিছু সৃষ্টি করছে, আল্লাহ স্রষ্টার সৃষ্টিকে আমরা সেবি। সকলের সাথে সকলে ভালো সম্পর্ক, মধুর সম্পর্ক এবং সামাজিক সম্পর্ক, কমিউনিটির সকল কাজে আমরা ভালোকে ভালো বলি, মন্দকে মন্দ বলি, সকলে মিলে একটা সুন্দর সমাজ গড়ার ব্যবস্থা করি। এই আহ্বানটুকু রেখে আমি আমার লাইভ থেকে বিদায় নিচ্ছি।
সকলে আমার ভুল ত্রুটির জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং দেশবাসী সহ বিশ্ববাসী যারা আমার কথা শুনছেন দেখছেন সকলের প্রতি আমার প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি ব্রাহ্মণবাড়িয়া TUC.com এর সম্পাদক ও প্রকাশক হিসেবে, আমি একজন সাবেক ছাত্রনেতা হিসেবে আমার দায়বদ্ধতা থেকে আমার বিবেকে দ্বারা আমি এই কথাগুলো বলছি। আমি কারো কত শিখানো কথা, কারো কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমি কথা বলছি না। আমি দেশপ্রেমিক হয়ে বিশ্ব একজন মানবতার কল্যাণের একজন মানুষ হিসাবে আমি আমার মনের আত্মনাদ, আমার বিবেক বুদ্ধি, আমার যতটুক কান জ্ঞান ধারণা আছে এর থেকে আমি এই কথাগুলো বলছি। সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সকল দেশ ও বিশ্ববাসীর দীর্ঘ হায়াত এবং সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।